হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইএমআর ক্লাসেস। এই ভিডিওতে ডিসকাস করব ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা সম্পর্কে। হরপ্পা সভ্যতা এই টপিকটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। পিএসসি, ডব্লিউবিপি, ডব্লিউবিসিএস, প্রিলিমস, মেন্সের জন্য, এছাড়া যারা ইতিহাস বিষয়ে এসএলএসটি, নেট, সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল। হরপ্পা সভ্যতা এই টপিকটি দুটি ভিডিওতে ডিসকাস করব। এটি প্রথম ভিডিও, পার্ট 1। পার্ট 1-এ ডিসকাস করব হরপ্পা সভ্যতার আবিষ্কার, অবস্থান, বিস্তৃতি, সভ্যতার কালসীমা, প্রাচীনত্ব, নগর পরিকল্পনা, সেনানাগার, শস্যাগার ও বন্দর সম্পর্কে। হরপ্পা সভ্যতা ভারতীয় উপমহাদেশের প্রথম প্রাচীনতম সভ্যতা এবং এই সভ্যতাই হলো ভারতীয় উপমহাদেশের প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা বা প্রথম নগরায়ন। এই হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ সর্বপ্রথম যিনি লক্ষ্য করেছিলেন তিনি হলেন চার্লস ম্যাসন। 1826 খ্রিস্টাব্দে চার্লস ম্যাসন তিনি এই সভ্যতার ধ্বংসস্তূপ পর্যবেক্ষণ করেন এবং এই বিষয়টি পণ্ডিত মহলে খবরটি নিয়ে আসেন। তবে সুদীর্ঘ সময় এই বিষয়ে খুব বেশি চর্চা হয়নি। পরবর্তীকালে আলেকজান্ডার কানিংহাম তিনি 1850 খ্রিস্টাব্দ থেকে 1875 খ্রিস্টাব্দের মধ্যে ওই অঞ্চলে বেশ কয়েকবার প্রত্নতাত্ত্বিক খোঁজ চালান এবং একটি তিনি সিলমোহর পেয়েছিলেন। যে সিলমোহরে তিনি যে সিলমোহরটি পেয়েছিলেন এই সিলমোহরে 6টি হরফ ছিল। তবে এই যে 6টি হরফ ছিল যেগুলোকে আমরা লিপি বলি, এই লিপির তিনি পাঠোদ্ধার করতে পারেননি, অর্থাৎ ওই হরফগুলোর অর্থ তিনি বুঝতে পারেননি। এবং তার পাশাপাশি এই যে সিলমোহরটি তিনি পেয়েছিলেন সেখানে একটি ষাঁড় এর প্রতিকৃতি উৎকীর্ণ ছিল। তবে যেহেতু তিনি এই সিলমোহরের সঠিক পাঠোদ্ধার করতে পারেননি, তাই তিনি এই সভ্যতা সম্পর্কে খুব বেশি আন্দাজ কিছু করেননি। পরবর্তীকালে দয়ারাম সাহানি তিনি 1921 খ্রিস্টাব্দে এই সভ্যতার একটি প্রত্নকেন্দ্র আবিষ্কার করলেন, সেটি হলো হরপ্পা। হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ তিনি আবিষ্কার করেন। পরের বছর 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি মহেঞ্জোদারো নামক প্রত্নকেন্দ্রটি আবিষ্কার করলেন। হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুটি প্রত্নকেন্দ্র আবিষ্কার হবার পর থেকেই ভারত এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বিভিন্ন প্রত্নকেন্দ্র উৎখননের কাজ শুরু হয় এবং হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নকেন্দ্রগুলি উৎখননের ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধ্যক্ষ ছিলেন এবং তিনি উদ্যোগী হয়ে বিভিন্ন প্রত্নকেন্দ্র উৎখননের কাজ শুরু করেছিলেন। এছাড়া আরও বেশ কিছু প্রত্নতাত্ত্বিকগণ ছিলেন যারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাদের মধ্যে অন্যতম হলেন এম.এস. ভাটস, মার্টিমার হুইলার, এইভাবে হরপ্পা সভ্যতার বিভিন্ন প্রত্নকেন্দ্র উৎখননের কাজ শুরু হয় এবং বিভিন্ন প্রত্নকেন্দ্র থেকে প্রাপ্ত প্রত্ন সামগ্রী বা প্রত্নকেন্দ্রে থাকা বিভিন্ন বৈশিষ্ট্য যেমন নগর পরিকল্পনা, জল নিষ্কাশন ব্যবস্থা, ঘরবাড়ির বিন্যাস, সমাধিক্ষেত্র, এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস রচিত হয়। এরপর দেখব হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু প্রত্নকেন্দ্র।
যে প্রত্নকেন্দ্রগুলি উৎখনন করা হয়েছিল। যে প্রত্নকেন্দ্রগুলি বর্তমানে উৎখনন করা হয়েছে বা তার কাজ এখনও চলছে, এই সকল প্রত্নকেন্দ্রগুলি সেই সময়কার গুরুত্বপূর্ণ নগর ছিল। যেমন এই সট্টুগাই, মুন্ডিগাক, আমরি, মহেঞ্জোদারো, এই সকল প্রত্নকেন্দ্রগুলি হরপ্পা সভ্যতার পরিণত পর্যায়ের গুরুত্বপূর্ণ নগর। আমরা এখানে দেখব কোন কোন নগর কোথায় অবস্থিত ছিল। আগেই বলেছি যে হরপ্পা সভ্যতার বিকাশ ঘটেছিল বর্তমান ভারত এবং পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে। তাই যে প্রত্নকেন্দ্রগুলি এখন আবিষ্কার হয়েছে সেগুলো ভারত এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেই অবস্থিত। যেমন সট্টুগাই ও মুন্ডিগাক এই দুটি প্রত্নকেন্দ্র বর্তমান আফগানিস্তানে অবস্থিত। সিন্ধু প্রদেশে অবস্থিত প্রত্নকেন্দ্র হলো আমরি, মহেঞ্জোদারো, কোটদিজি। বর্তমান ভারতের মহারাষ্ট্রে অবস্থিত দাইমাবাদ। গুজরাটে অবস্থিত প্রত্নকেন্দ্র হলো লোথাল, ধোলাবিরা, রংপুর, রোজদি। পাঞ্জাবে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র রোপার। হরিয়ানাতে অবস্থিত প্রত্নকেন্দ্র বনওয়ালি, রাখিগড়ি। আলমগীরপুর এই প্রত্নকেন্দ্রটি বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। এরপর ডিসকাস করব এই সভ্যতার বিস্তৃতি সম্পর্কে, অর্থাৎ কতটা অঞ্চল জুড়ে এই সভ্যতার বিস্তার ঘটেছিল। আগেই বলেছি যে এই সভ্যতার বিকাশ ঘটেছিল ভারত এবং পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে, তাই এর বিস্তৃতি আমরা দেখব ভারত এবং পাকিস্তানের মধ্যেই রয়েছে। যেমন এই সভ্যতার উত্তরতম সীমা ছিল মান্ডা, যেটি বর্তমান জম্মুতে অবস্থিত। দক্ষিণতম সীমা ছিল দাইমাবাদ, যেটি বর্তমান মহারাষ্ট্রে অবস্থিত। পূর্বতম সীমা ছিল আলমগীরপুর, যেটি বর্তমান উত্তরপ্রদেশে অবস্থিত। এবং পশ্চিমতম সীমা ছিল সুতকা গেন্দুর, যেটি বর্তমান বেলুচিস্তানে অবস্থিত। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম জুড়ে হরপ্পা সভ্যতার এই বিস্তারের এলাকা ছিল প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে। হরপ্পা সভ্যতার বেশ কিছু প্রত্নকেন্দ্র ছিল, যে প্রত্নকেন্দ্রগুলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আমরা সেই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রত্নকেন্দ্র দেখব যেগুলো কোন নদীর তীরে অবস্থিত। যেমন হরপ্পা, এই প্রত্নকেন্দ্রটি রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো, এই প্রত্নকেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান, এই প্রত্নকেন্দ্রটি ঘরঘরা নদীর তীরে অবস্থিত। লোথাল, ভোগাবর নদীর তীরে। রোপার, শতুদ্দুরু নদীর তীরে। সিন্ধু নদীর তীরে অনেকগুলি প্রত্নকেন্দ্র অবস্থিত ছিল। মহেঞ্জোদারো, আমরি, কোটদিজি। হরপ্পা সভ্যতার প্রাথমিক পর্বে যে সকল প্রত্নকেন্দ্রগুলি আবিষ্কার হচ্ছিল সেগুলো এই সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলেই অবস্থিত ছিল, যে কারণে প্রাথমিক পর্বে হরপ্পা সভ্যতার নামকরণের ক্ষেত্রে এর নামকরণ করা হয়েছিল সিন্ধু উপত্যকার সভ্যতা। পরবর্তীকালে যখন আরও উৎখনন করা হচ্ছিল তখন দেখা যায় যে সিন্ধু উপত্যকা ছাড়িয়ে এই সভ্যতা ভারত এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে আবিষ্কৃত হচ্ছে। সেই কারণে এই সভ্যতার নামকরণ পরিবর্তন করার প্রয়োজন অনুভূত হলো এবং নাম পরিবর্তন করে রাখা হলো হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা নামকরণ করা হয়েছিল এই কারণ হরপ্পা ছিল প্রথম প্রত্নকেন্দ্র। যেটি 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। এবং যেহেতু হরপ্পা ছিল প্রথম প্রত্নকেন্দ্র, তাই প্রথম প্রত্নকেন্দ্রের নাম অনুসারে এই সভ্যতার নামকরণ করা হলো হরপ্পা সভ্যতা।
এরপর দেখব হরপ্পা সভ্যতার উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব। অর্থাৎ হরপ্পা সভ্যতা যে নগরকেন্দ্রিক সভ্যতা ছিল এবং এই নগরকেন্দ্রিক সভ্যতার উৎপত্তি কিভাবে ঘটল সেই নিয়ে দুটি মত রয়েছে। একটি ইন্ডিজিনিয়াস অরিজিন অর্থাৎ অভ্যন্তরীণ তত্ত্ব, অপরটি মেসোপটেমিয়ান অরিজিন অর্থাৎ বৈদেশিক তত্ত্ব। ইন্ডিজিনিয়াস অরিজিন বা অভ্যন্তরীণ তত্ত্ব অনুযায়ী হরপ্পা সভ্যতার মানুষ তাদের নিজ উদ্যোগ ও কর্ম প্রচেষ্টার দ্বারা সুদীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে এই সভ্যতার উদ্ভব ঘটিয়েছিল। গ্রামীণ জীবন থেকে ধীরে ধীরে তারা শহর জীবনে বা নগর জীবনে উন্নীত হয়েছিল। এই তত্ত্বকে যারা সমর্থন করেছেন তারা হলেন জন মার্শাল, এ.এল. ব্যাসাম, স্টুয়ার্ট, পিগট, ননীগোপাল মজুমদার প্রমুখ। অপরদিকে মেসোপটেমিয়ান অরিজিন বা বৈদেশিক তত্ত্ব অনুসারে এই সভ্যতার উদ্ভব ঘটেছিল মেসোপটেমীয় সভ্যতার অনুকরণে বা ওই সভ্যতা থেকে আগত মানুষজনদের দ্বারা, বা হরপ্পাবাসী ওই সভ্যতা থেকে অনুপ্রেরণা পেয়েছিল এবং সেখান থেকেই তারা এই সভ্যতার উৎপত্তি ঘটিয়েছিল। এই মতকে যারা সমর্থন করেন তারা হলেন গর্ডন চাইল্ড, মার্টিমার হুইলার। হরপ্পা সভ্যতার কোন জনগোষ্ঠীর মানুষ এই সভ্যতার উৎপত্তি ঘটিয়েছিল সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। তবে হরপ্পা সভ্যতায় যে সমস্ত নরকঙ্কাল পাওয়া গেছে তার ভিত্তিতে মনে করা হয় যে হরপ্পায় 4টি জনগোষ্ঠীর মানুষ ছিল। একটি হল প্রোটো অস্ট্রালয়েড, অপরটি হল মঙ্গোলীয়, আরেকটি হল আলপাইন, আরেকটি হল ভূমধ্যসাগরীয়। এই 4 জনগোষ্ঠীর মানুষ এই অঞ্চলে বসবাস করত বলে মনে করা হয়। এরপর দেখব হরপ্পা সভ্যতার সময়কাল সম্পর্কে। হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব কতটা, কোন সময়ে এই সভ্যতার বিকাশ ঘটেছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। যেমন জন মার্শাল, তিনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধ্যক্ষ ছিলেন এবং তিনি বলেন যে 3250 খ্রিস্টপূর্ব থেকে 2750 খ্রিস্টপূর্বের মধ্যে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। অপরদিকে মার্টিমার হুইলার তিনি বলেন 2500 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্ব এই সময়কালে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। অপরদিকে কার্বন 14 পরীক্ষার দ্বারা এই সভ্যতার সময়কাল নির্ধারণ করা হয়েছে 2300 খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্বের মধ্যে। এরপর দেখব হরপ্পা সভ্যতার পর্যায়। হরপ্পা সভ্যতার পর্যায় বলতে হরপ্পা সভ্যতার গ্রামীণ জীবন থেকে নগর জীবন, নগর জীবন থেকে অবক্ষয় অর্থাৎ নগর জীবনের যে অবক্ষয় এই পুরো সময়কালটাকে বোঝায় এবং এই পুরো সময়কালটাকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। যখন গ্রামীণ জীবন থেকে নগর জীবনে উন্নীত হচ্ছিল সেই সময়কালটাই হলো প্রাক পর্যায়। নগর জীবনের পর্যায়টা হলো পরিণত পর্যায়, আর অবক্ষয়ের পর্যায়টা হলো পরবর্তী পর্যায়। প্রাক পর্যায়ের সময়কাল ছিল 6000 খ্রিস্টপূর্ব থেকে 2600 খ্রিস্টপূর্ব। এই সময়কালে প্রাক পর্যায়ের যে প্রত্নকেন্দ্রগুলি আবিষ্কৃত হয়েছে বর্তমান ভারতের উত্তর পশ্চিম সীমান্ত, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট প্রভৃতি অঞ্চলে। এছাড়া প্রাক পর্যায়ের
কিছু প্রত্নকেন্দ্র যেগুলো বর্তমান পাকিস্তানেও অবস্থিত। এইরকম বেশ কিছু প্রত্নকেন্দ্র হলো কোটদিজি, আমরি, কালীবঙ্গান, গণেশ্বর, বনওয়ালি, ধোলাবিরা প্রভৃতি। এরপর দেখব পরিণত পর্যায়। পরিণত পর্যায়ের সময়কাল ছিল 2600 খ্রিস্টপূর্ব থেকে 1900 খ্রিস্টপূর্ব। এই পরিণত পর্যায়ই হলো হরপ্পা সভ্যতার নগর কেন্দ্রিকতার পর্যায়, অর্থাৎ নগর কেন্দ্রিক জীবনধারার বৈশিষ্ট্য এই পর্বে লক্ষ্য করা যায়। এই নগর কেন্দ্রিক জীবনধারার বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নকেন্দ্র, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান। পরবর্তী পর্যায় সময়কাল 1900 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্ব। এই সময়কালে পরবর্তী পর্যায়ের বেশ কিছু প্রত্নকেন্দ্র যেগুলো বর্তমান পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, জম্মুতে আবিষ্কৃত হয়েছে। যেমন বেশ কিছু প্রত্নকেন্দ্র দেখব রংপুর, প্রভাসপাটন, রোজদি, ভগবানপুর, আলমগীরপুর, হুলাস প্রভৃতি। এই পরবর্তী পর্যায়ে আমরা নগর কেন্দ্রিক জীবনের অবক্ষয় তার বৈশিষ্ট্য দেখতে পাই এই সকল প্রত্নকেন্দ্রে। তাহলে আরেকবার প্রথম থেকে দেখে নিই। প্রাক পর্যায়, যেখানে গ্রামীণ জীবন থেকে হরপ্পাবাসীর নগর জীবনে উন্নীত হবার পর্যায়। অপরদিকে পরিণত পর্যায় হলো নগর কেন্দ্রিক জীবনের বৈশিষ্ট্য, আর পরবর্তী পর্যায় হলো নগর কেন্দ্রিক জীবনের অবক্ষয়। এরপর হরপ্পা সভ্যতার প্রাক পর্যায়ের বৈশিষ্ট্য দেখব, যে প্রত্নকেন্দ্রগুলো আমরা দেখলাম সেই প্রত্নকেন্দ্রে প্রাক পর্যায়ের কোন ধরনের জীবন প্রণালী বা কোন ধরনের সংস্কৃতির সঙ্গে মানুষ অভ্যস্ত ছিল। প্রাক পর্যায় ছিল তাম্রপ্রস্তর সংস্কৃতি, অর্থাৎ এই পর্বে মানুষ গ্রামীণ জীবনধারায় অভ্যস্ত ছিল। গ্রামীণ জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত ছিল, যেমন কৃষি, পশুপালন, শিকার প্রভৃতি। এছাড়া কারিগরি শিল্প ছিল। কারিগরি শিল্পের মধ্যে মৃৎশিল্প সবচেয়ে বেশি এই সময়ে উন্নত ছিল, এবং এই পর্বে যে মৃৎপাত্রগুলো তারা তৈরি করত সেগুলো ছিল গাঢ় লাল রঙের। বাড়িঘরগুলি নির্মিত হতো ইট দিয়ে, এবং দুই ধরনের ইট ব্যবহার করা হতো। একটা হচ্ছে রোদে পোড়া ইট, আর একটা হচ্ছে আগুনে পোড়ানো ইট। প্রাক পর্যায়ের বেশ কিছু প্রত্নকেন্দ্র ছিল, তাদের মধ্যে ধোলাবিরা, যেখানে সিলমোহর আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ প্রাক পর্যায়ের মানুষ তারা সিলমোহর তৈরি করত, এটা স্পষ্ট। সুতরাং প্রাক পর্যায় হলো গ্রামীণ জীবন থেকে শহর জীবনে উন্নীত হবার পর্যায়। দুটি প্রত্নকেন্দ্র ছিল যেখান থেকে এই গ্রাম জীবন থেকে শহর জীবনে উন্নীত হবার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটি হলো কোটদিজি, অপরটি ধোলাবিরা। এই দুটি প্রত্নকেন্দ্রে আমরা দেখব যে হরপ্পাবাসী গ্রামীণ জীবন থেকে শহর জীবনে উন্নীত হয়েছিল বা নগর জীবনে উন্নীত হয়েছিল। এরপর দেখব পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে ছিল নগর কেন্দ্রিক জীবন, যেখানে শহর বা নগরগুলি তৈরি হতো একটা সঠিক বিন্যাস কাঠামো নিয়ে, অর্থাৎ সুনির্দিষ্ট একটি নগর পরিকল্পনা ছিল।
যেখানে পরিকল্পনা মাফিক ঘরবাড়ি তৈরি হতো, রাস্তাঘাট তৈরি হতো, উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা ছিল, সম্ভবত একটা পৌর ব্যবস্থাও ছিল। এই জল নিষ্কাশন ব্যবস্থার অস্তিত্ব ছিল বলে আমরা এই অনুমান করে থাকি। এছাড়া এই সময়ে কারিগরি শিল্প এবং বৈদেশিক বাণিজ্য অনেক বেশি উন্নত ছিল এবং প্রশাসনিক ও পৌর ব্যবস্থা ছিল। পার্ট 1-এর ভিডিওতে আমরা এই সভ্যতার নগরকেন্দ্রিক জীবনের যে বিন্যাস কাঠামো অর্থাৎ নগর পরিকল্পনা, ঘরবাড়ি, রাস্তাঘাট, জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে ডিটেলস ডিসকাস করব। পার্ট 2 ভিডিওতে সেখানে আমরা হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প, বৈদেশিক বাণিজ্য, প্রশাসনিক পৌর ব্যবস্থা, ধর্মীয় জীবন এবং এই সভ্যতার অবক্ষয়ের কারণ, অবক্ষয়ের পরবর্তী পর্যায়ে হরপ্পা সভ্যতার মানুষ কোন ধরনের জীবনধারায় তারা অভ্যস্ত হয়ে উঠেছিল সেই সংক্রান্ত বিষয় পার্ট 2 ভিডিওতে ডিসকাস করব। যারা প্রথম এই ভিডিওটি দেখছো তারা পার্ট 2 ভিডিওটাও দেখে নেবে, তাহলে হরপ্পা সভ্যতা সম্পর্কে তোমাদের আইডিয়া অনেক ক্লিয়ার হবে। এরপর দেখব নাগরিকতা পরবর্তী পর্যায়, অর্থাৎ যে সময়ে হরপ্পাবাসী নগরকেন্দ্রিক জীবন থেকে তারা ধীরে ধীরে আবার গ্রাম্য জীবনে ফিরে গিয়েছিল, যেখানে নগরকেন্দ্রিক জীবনের আর কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। সেই নগরকেন্দ্রিক জীবনের অবক্ষয়ের পর্বই হলো নাগরিকতা পরবর্তী পর্যায়। এই নাগরিকতা পরবর্তী পর্যায়কে বিভিন্ন নামে পরিচিত, যেমন একে উপসিন্ধু সংস্কৃতি বলা হয়। পাকিস্তানের ঐতিহাসিকরা একে সিমেট্রি এইজ সংস্কৃতি বলেছেন। এবং এই নাগরিকতা পরবর্তী পর্যায় হলো তাম্রপ্রস্তর সংস্কৃতি, যেখানে মানুষ গ্রামীণ যে জীবনধারা সেই গ্রামীণ জীবনধারায় তারা জীবন ধারণ করত। কৃষি, পশুপালন ও শিকার বৃত্তি প্রভৃতি জীবন জীবিকার সঙ্গে তারা যুক্ত ছিল। এই নাগরিকতা পরবর্তী পর্যায়ে হরপ্পার নগরকেন্দ্রিক জীবনের যে আভাস সেই আভাস আর পাওয়া যায় না। সিলমোহর, লিপি তার কোনো আর অস্তিত্ব দেখতে পাওয়া যায় না। এরপর দেখব হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার নগর বিন্যাস দুটি ভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু অংশ যেটি সিটাডেল নামে পরিচিত এবং শহরের নিচু অংশ যেটি প্রধান বসতি। সিটাডেলগুলি সাধারণত কৃত্রিমভাবে তৈরি করা হতো, যে কারণে সিটাডেলগুলো ছিল মনুষ্য নির্মিত এবং প্রধান শহরের পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এই সিটাডেলগুলি অবস্থিত ছিল। সিটাডেলগুলি আয়তাকার হতো এবং প্রাচীর দ্বারা পরিবেষ্টিত থাকত। বড় বড় ইমারতগুলি এই সিটাডেলে নির্মিত হতো। মনে করা হয় যে সিটাডেলগুলিতে সাধারণত শাসক শ্রেণী বা অভিজাত শ্রেণীর মানুষেরাই বসবাস করত। বা ধনী ব্যবসায়ী। অপরদিকে সাধারণ বসতি বা প্রধান বসতি, সেখানে সাধারণত সাধারণ মানুষ বসবাস করত। এবং এই প্রধান বসতিগুলি প্রধান শহরের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত হতো। প্রধান বসতির যে বাড়িঘরগুলি ছিল সেই বাড়িঘরগুলি পোড়া ইট অথবা রোদে পোড়া ইট দিয়ে তৈরি হতো। তবে এই সিটাডেলের যে ইমারতগুলি ছিল বা বাড়িগুলি ছিল সেগুলো পোড়া ইট দিয়ে তৈরি হতো। প্রধান বসতির যে বাড়িগুলি ছিল সেই বাড়িগুলোর নিচের তলার বাড়িতে কোনো প্রকার জানালা থাকতো না। অর্থাৎ দেখা গেছে যে দুতলা বিশিষ্ট বাড়ি ছিল, যে বাড়িতে উপরে ওঠার জন্য সিঁড়ি থাকত, তবে নিচের তলার যে বাড়িগুলি ছিল সেই বাড়িগুলোর কোনো জানালা ছিল না। অনেকগুলো প্রকোষ্ঠ বিশিষ্ট বাড়ির একটি মাত্র আঙিনা থাকত, যে কারণে মনে করা হয় যে হরপ্পা সভ্যতায় যৌথ পরিবার প্রথা চালু ছিল। যেহেতু নিচের তলার বাড়িতে কোনো জানালা ছিল না, তাই
নিচের বাড়িগুলি আলোকিত হতো, আঙিনাতে সূর্যের আলো পড়তো এবং এই সূর্যের আলোর দ্বারাই বাড়িগুলি যে রুম ছিল সেগুলো আলোকিত হতো। প্রধান বসতির বাড়িগুলির ক্ষেত্রে আরেকটি সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় যে সমস্ত বাড়িগুলি রাস্তার ধারে থাকত, সেই সমস্ত বাড়িগুলি রাস্তা থেকে যাতে ভিউ না হয় তার জন্য রাস্তা এবং বাড়ির মাঝখানে দেওয়াল থাকত। এই দেওয়াল রাস্তা এবং বাড়িকে পৃথক করত। নগরের সবকটি যে প্রধান বসতি ছিল তার এটি সাধারণ বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার নগরগুলির সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমরা সিটাডেল এবং প্রধান বসতি এই দুটি ভাগ দেখি। তবে ধোলাভিরা প্রত্নকেন্দ্রে একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে নগর তিনটি ভাগে বিভক্ত। ধোলাভিরা, যেটি বর্তমান গুজরাটে অবস্থিত। একটি ছিল সিটাডেল, অপরটি ছিল মধ্যাঞ্চল, অপরটি ছিল প্রধান বসতি। অপরদিকে কালীবঙ্গান এই প্রত্নকেন্দ্রে সিটাডেল আবার দুটি ভাগে বিভক্ত ছিল। যেখানে সিটাডেল প্রধান বসতি তো ছিলই, কিন্তু সিটাডেল আবার দুটি ভাগে বিভক্ত ছিল। এরপর দেখব হরপ্পা সভ্যতার সেনানাগার সম্পর্কে। হরপ্পা সভ্যতার একটি প্রত্নকেন্দ্র মহেঞ্জোদারো, এই মহেঞ্জোদারো প্রত্নকেন্দ্রে সেনানাগারটি আবিষ্কৃত হয়েছে। এই সেনানাগারটির আয়তন ছিল 39 ফুট দীর্ঘ, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীরতা বিশিষ্ট। সেনানাগারটির দুদিকে দুটি সিঁড়ি ছিল এবং এই সিঁড়িগুলি সম্ভবত জলাশয়ে ওঠানামার জন্যই ব্যবহার করা হতো এবং সেনানাগারের চারদিকে ছোট ছোট ঘর ছিল। সেনানাগারটি কী জন্য ব্যবহার হতো সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তবে এটুকু মনে করা হয় যে ধর্মীয় উৎসবের জন্য এই সেনানাগারটি ব্যবহার করা হতো, হয়তো পুণ্য স্নানের জন্য এই সেনানাগারটি ইউজ হতো। এরপর দেখব শস্যাগার সম্পর্কে। হরপ্পা সভ্যতার দুটি প্রত্নকেন্দ্র, একটি হরপ্পা অপরটি মহেঞ্জোদারো। এই দুটি প্রত্নকেন্দ্রে শস্যাগার আবিষ্কৃত হয়েছে। শস্যাগারে দুটি সারিতে বিভক্ত ছিল এবং প্রত্যেক সারিতে 6টি করে মঞ্চ থাকত এবং যে প্রতিটা মঞ্চ ছিল সেই মঞ্চে গম এবং যবের দানা পাওয়া গেছে। শস্যাগারের পাশে ছোট ছোট বাড়ি থাকত এবং এই বাড়িগুলো সম্ভবত শ্রমিকদের থাকার জায়গা বলেই অনুমান করা হয়। এই সকল শ্রমিকরা তারা শস্যাগারে কাজ করত এবং এখানেই তারা বসবাস করত। এই শস্যাগারে শস্য কেন মজুত করা হতো সে সম্পর্কে ধারণা পাওয়া যায় না, তবে অলচিন দম্পতি তারা বলেছেন যে শস্যাগারের যে শস্য সেটা রাজস্ব হিসাবে সংগ্রহ হতো। শস্যাগারের শস্য রাজস্ব হিসাবে সংগ্রহ হতো। যেহেতু রাজস্ব হিসাবে শস্য মজুত করা হতো এবং সেজন্য হরপ্পা সভ্যতায় কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল বলে মনে করা হয়। এখন এই হরপ্পা সভ্যতার প্রশাসনিক নিয়ন্ত্রণকারী কারা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় না। এই নিয়ে পার্ট 2 ভিডিওতে ডিটেল ডিসকাস করব যে হরপ্পা সভ্যতা কিভাবে শাসিত হতো বা পরিচালিত হতো। এরপর ডিসকাস করব হরপ্পা সভ্যতার রাস্তাঘাট সম্পর্কে। আধুনিক শহরের মতো হরপ্পা সভ্যতার যে প্রধান রাস্তাগুলি ছিল সেই প্রধান রাস্তাগুলো 30 ফুট বা তার বেশি চওড়া হতো।
বড় রাস্তাগুলো ছোট রাস্তাকে ছোট ছোট মহল্লায় বিভক্ত করত এবং রাস্তার যে প্যাটার্ন ছিল সেটা গ্রিড প্যাটার্ন, অর্থাৎ প্রধান রাস্তার সাথে ছোট যে রাস্তাগুলো যুক্ত হতো সেগুলো পরস্পরের হচ্ছে সমকোণে, এবং এইভাবে দেখা যায় যে শহর কতগুলো মহল্লায় বিভক্ত হতো। বড় রাস্তার সাথে যুক্ত থাকতো ছোট রাস্তা এবং ছোট রাস্তার সাথে যুক্ত থাকতো গলি রাস্তা। অর্থাৎ আধুনিক শহরে যেভাবে পরিকল্পনা মাফিক রাস্তা এবং বাড়িঘরগুলি তৈরি করা হয় ঠিক সেইভাবেই তখনও তৈরি করা হতো, এবং রাস্তার ধারে যে বাড়িগুলি থাকতো সেই বাড়িগুলো রাস্তা থেকে যাতে ভিউ না হয় তার জন্য একটা দেওয়াল দ্বারা পৃথক থাকতো, যেটা আগেই বললাম। এরপর দেখব হরপ্পা সভ্যতার বন্দর সম্পর্কে। হরপ্পা সভ্যতার বন্দর আবিষ্কৃত হয়েছে ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রে, যেটি বর্তমান গুজরাট রাজ্যে অবস্থিত। এই ধোলাবিরা প্রত্নকেন্দ্রটি সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত, এবং এই বন্দরটি সামুদ্রিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বিশেষ করে মেসোপটেমিয়ার সঙ্গে সামুদ্রিক বাণিজ্যে এই বন্দরের ভূমিকা ছিল অনেক বেশি। 710 ফুট লম্বা এবং 150 ফুট চওড়া ছিল এই বন্দর, এবং এটিই ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম প্রাচীনতম পোতাশ্রয় বা বন্দর। এরপর দেখব হরপ্পা সভ্যতার জল নিষ্কাশন ব্যবস্থা। হরপ্পা সভ্যতা যেহেতু একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, এবং এই নগরকেন্দ্রিক সভ্যতার জল নিষ্কাশন ব্যবস্থা অনেক উন্নত ছিল। জল নিষ্কাশন ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে মনে করা হয় যে এই সময়ে পৌর প্রশাসন বা পৌর গোষ্ঠী ছিল যারা এই বিষয়গুলি পরিচালনা করত। যেমন দেখি যে বৃহৎ যে নালাগুলি ছিল সেগুলো ইটের ঢাকনা দিয়ে ঢাকা থাকতো। বর্তমান আধুনিক শহরের যে নালাগুলো আমরা দেখতে পাই, বাড়ির জল বেরিয়ে আসার জন্য ছোট নালার মাধ্যমে সেগুলো বাইরে আসতো, এবং বাইরে এসে সেগুলো আবার বড় নালার সঙ্গে যুক্ত হতো। এছাড়া হরপ্পা সভ্যতার মানুষ তারা বৃষ্টির জল সংরক্ষণ করত। ধোলাবিরা এই প্রত্নকেন্দ্রে বৃষ্টির জল সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেক বাড়িতে তার কুঁয়ো থাকত, এবং মহেঞ্জোদারো এই প্রত্নকেন্দ্রে প্রায় 700-র মতো কুঁয়ো আবিষ্কৃত হয়েছে। এছাড়া সাধারণের ব্যবহারের জন্য শহরের নানান স্থানে কুঁয়ো থাকতো, অর্থাৎ শহরের বিভিন্ন স্থানে কুঁয়ো নির্মাণ করে রাখা হতো শুধুমাত্র পাবলিক ইউজের জন্য। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলের নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।